হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা নিট, WBJEE বা জেইর জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফিজিক্সের ক্লাস আসতে স্টার্ট হবে সায়েন্স বিটা চ্যানেলে। অবশ্যই ক্লাস 11, ক্লাস 12-এর যেই সমস্ত ফিজিক্সের ক্লাস হবে সেটা তোমার টোটালটাই এনসিইআরটির উপর বেস করে, অর্থাৎ তোমাদের যে এনসিইআরটির উপর যে থিওরি আছে সেই থিওরিটাই তোমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় সব থেকে সহজ করে আমি বোঝানোর চেষ্টা করব। টোটাল থিওরি লাইন বাই লাইন তোমাদের বইয়ে যা আছে টোটাল থিওরিটা যা মানে আছে, এবং এখান থেকে কেমন কি কোশ্চেন আসতে পারে তার প্রবলেম সেটাও তোমাদের বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। ওকে, সেই জন্য ভিডিওগুলো খুবই যত্ন সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিট আর জয়েন্টের জন্য বলছি, কারণ এনসিইআরটি থেকে পুরো লাইন বাই লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন আসে। সেই জন্য কোনো জায়গায় স্কিপ করে চলে গেলে কিন্তু সমস্যা হয়। সেই জন্য পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো আমরা একদম গ্র্যাভিটেশনের প্রথম থেকে আলোচনা করে দিলাম, কারণ এই চ্যাপ্টারটা দেখবে একটু ওয়েটেজ বেশি আছে। তো এরপরে ক্লাস 12-এর কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হবে সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো সেই হিসাবে তোমরা যেই চ্যাপ্টারটা পছন্দ করবে সেই হিসাবে সেই চ্যাপ্টার আমি স্টার্ট করবো। ওকে, তো আজকে আমি গ্র্যাভিটেশন স্টার্ট করছি, এখান থেকে একদম বেসিক থেকে আলোচনা করব। তো মহাকর্ষ আমরা যদি বলি ক্লাস 11-এ যা পড়েছিলাম সেই কনসেপ্টটা বেসিক থেকে আমরা শুরু হবে। তো আমরা জানি কি যে কোনো বস্তু যেটা পৃথিবীতে যে কোনো বস্তু, যে কোনো বিন্দুকণা যদি ছেড়ে দেওয়া হয় ভূমির উপর থেকে, সেটা অবশ্যই পৃথিবীতে ফিরে আসে। উদাহরণস্বরূপ কোনো পাথরকে বা কোনো বলকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় সেটাও নিচের দিকে আসবে। এমনকি যখন মেঘ হয়, বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ফোঁটাও কিন্তু কোথায় আসে? পৃথিবীতে এসে পড়ে, তাই না? যাবতীয় পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে যাবতীয় জিনিস আমরা দেখতে পাই, সমস্ত জিনিসকে একটা পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তাই না? আমরা এরপরে জানি মহাকর্ষ সূত্র আছে আলাদা নিউটনের, কিন্তু তার আগে গ্যালিলিও এই কথাটা বলেছেন যে পৃথিবীর একটা পৃথিবী কেন্দ্রিক একটা অ্যাক্সিলারেশন একটা ত্বরণ কাজ করে, যেটা যার ফলে হচ্ছে কি প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। ওকে, এই একটা কনসেপ্ট দিয়েছিলেন, এবং তারপর উনি এটা প্র্যাকটিক্যালি, তাহলে এটা আমি যদি বলি প্রথমে, কারণ এখানে কয়েকটা সায়েন্টিস্টের নাম আমরা জানবো একদম স্টেপ বাই স্টেপ, কীভাবে শুরু হলো যাত্রা, শুরু হলোটা কীভাবে, সেটা আমি তোমার একদম বেসিক থেকে একদম এন্ড লেভেল পর্যন্ত বলবো। প্রথমে আসবে কি গ্যালিলিও। ওকে, অর্থাৎ মহাকর্ষের ক্ষেত্রে প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে গ্যালিলিও। এরা উনি অনেক আগেই বলেছিলেন, সেটা হচ্ছে কি যে পৃথিবী কেন্দ্রিক প্রত্যেকটা বস্তুর একটা অ্যাক্সিলারেশন বা একটা টান থাকে। এটা উনি বিভিন্ন রকমভাবে দেখিয়েছেন, এবং উনি প্র্যাকটিক্যালি এটা পাবলিকের সামনে বা বিভিন্ন সেই সময়কার সবাইকে দেখিয়েছিলেন, এবং সেখান থেকে যেই অ্যাক্সিলারেশন বা এই ত্বরণের মান কী হবে সেটাও উনি গণনা করেছিলেন ওই সময়কার। তাহলে এটা উনি বলেছিলেন যে প্রত্যেকটা বস্তু, পৃথিবীর আশপাশে যে কোনো বস্তু আছে সেটা পৃথিবীর দিকে একটা মানে টান কাজ, পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করে, বা পৃথিবীর দিকে সেই বলটা গতিশীল থাকে, এবং সে যেই ত্বরণে পৃথিবীর কেন্দ্রের দিকে আসে সেই ত্বরণটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। সেটা উনি ক্যালকুলেট করেছিলেন, এবং এটা উনি পাবলিকলি উনি কী করেছিলেন, কি একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন। পরবর্তীকালে যখন আমরা আরেকটা বিষয় আছে, মহাকাশের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি টোটাল একটা মহাবিশ্ব জগৎ নিয়ে। তো সেখানে হচ্ছে কি বিভিন্ন গ্রহ, নক্ষত্র, সূর্য, পৃথিবী বিভিন্ন আছে, তাই না? তো এর উপরেও কিন্তু বিভিন্ন রকম তথ্য আছে বা সূত্র আছে। তো সেখানে যদি আমরা দেখি যে বিভিন্ন গ্রহ নক্ষত্র একেবারে আকাশে দিকে ঘুরে বেড়াচ্ছে, তার প্রত্যেকটা গতিশীল আছে। তো এই গ্রহ নক্ষত্র গতি ব্যাপারে, যে গ্রহ নক্ষত্র, সূর্য, পৃথিবী, এই সমস্ত গতিশীল অবস্থা, এই যে গতি আছে, বা আগে বিশেষ করে জ্যোতির্বিদ্যা আগে দেখা বিভিন্ন তারা, বিভিন্ন গ্রহের নাম রাখা হতো, যে এই তারা এটা, এর জন্ম কখন হয়েছে, এর মৃত্যু কখন হয়েছে, সেই হিসাবে এগুলো নোট করা হতো। তো এটা অনেক যুগ ধরেই এসেছে এইগুলো, এই মহাকাশ সম্পর্কে গবেষণা করা বা চিন্তাভাবনা করা। তো এই ব্যাপারে বিভিন্ন মানে কে কার সাথে ঘুরছে, এখানে বিভিন্ন রকম মত থাকে। একটা হচ্ছে কি একটা মত থাকে কি পৃথিবী স্থির, পৃথিবীর চারপাশে সমস্ত গ্রহ নক্ষত্র সব ঘুরে বেড়াচ্ছে, তাই না? আর একটা তথ্য আছে বা একটা সূত্র আছে কি যে সূর্য স্থিরে, তার চারপাশে বৃত্তাকার পথে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো ঘুরে বেড়াচ্ছে। তো প্রথম যিনি এই গ্রহ নক্ষত্রর গতি সম্পর্কে প্রথম বললেন সেটা হচ্ছে কি টলেমি। ওকে, টলেমি। তো নেক্সট যে নামটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে টলেমি।
টলেমি প্রায় এখন থেকে 2000 বছর আগে, অনেক আগে, তাই না? তখন উনি বললেন কি, উনি একটা ভূকেন্দ্রিক অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে এই তত্ত্বটা উনি দিলেন। তাহলে এই বিভিন্ন মানে এই করে দেখলেন যে বিভিন্ন মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি গণনা করে এই করে উনি বললেন যে পৃথিবী স্থির আছে এবং সেই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, অন্যান্য গ্রহ, অন্যান্য নক্ষত্রগুলো যারা আছে সমস্ত জিনিস ঘুরে যাচ্ছে। ওকে, এটা ওনার ভূকেন্দ্রিক তত্ত্ব বলা যায়, এটা উনি এটা দিয়েছিলেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি আর্যভট্ট। ওকে, আর্যভট্ট। পরবর্তী আর্যভট্ট বলেন কি না, এটা সূর্যকেন্দ্রিক, সৌরকেন্দ্রিক, অর্থাৎ এটা 15শ শতাব্দীতে এটা উনি বললেন যে সূর্য স্থির আছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি সূর্য স্থির। প্রথমে টলেমি কি বলেছিলেন? টলেমি বলেছিলেন কি পৃথিবী বা আর্থ যদি বলি সেটা স্থির আছে, তার চারপাশে বৃত্তাকার পথে কি হচ্ছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো কি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এমনকি সূর্য, অন্যান্য গ্রহ যদি মঙ্গল, বৃহস্পতি বলি, আর অন্যান্য নক্ষত্র যেগুলো দেখছি সেই সবই পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কে বলেছেন? টলেমি বলেছিলেন আজ থেকে 2000 বছর আগে। তার পরবর্তীকালে 15শ শতকে আর্যভট্ট বললেন না, সূর্য স্থির, অর্থাৎ সূর্য স্থির আছে এবং তার চারপাশে বৃত্তাকার পথে বিভিন্ন গ্রহ নক্ষত্র কী হচ্ছে, বৃত্তাকার পথে কী হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যত গ্রহ নক্ষত্রগুলো আছে সমস্ত গ্রহ নক্ষত্রের কেন্দ্রবিন্দুতে কী আছে, সূর্য আছে, এবং তাই কেন্দ্র করে বৃত্তাকার পথে কী হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই তত্ত্বটা উনি দিলেন। তার পরবর্তীকালে এটাকেও সংশোধন করে আরও করে বললেন কি শেষের দিকে, এরপর প্রায় 1000 বছর পর, অর্থাৎ আর্যভট্টের মৃত্যুর 1000 বছর পর পোল্যান্ডের একজন ধর্মযাজক নিকোলাস কোপারনিকাস উনি বললেন, উনি এই সূর্যকেন্দ্রিক উনি তত্ত্ব দিলেন বা একটা মডেল পেশ করলেন। ওকে, নেক্সট হচ্ছে কি তারা বলবেন, নিকোলাস কোপারনিকাস। উনি অর্থাৎ আর্যভট্টের পর নিকোলাস কোপারনিকাস ইনি প্রথম যে একটা মডেল পেশ করলেন সৌরজগতের, অর্থাৎ যেই সৌরজগৎ আমরা দেখছি তার একটা প্রপার মডেল পেশ করলেন। সেখানেও উনিও যে মডেল দিলেন সেটা হচ্ছে সৌরকেন্দ্রিক, অর্থাৎ এই মডেলটাই উনি বললেন কি সূর্য স্থির আছে কেন্দ্রতে এবং তাকে বৃত্তাকার পথে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো কী হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো উনি পোল্যান্ডের একজন ধর্মযাজক ছিলেন, তার ফলে অনেকই সমস্যা শুরু হয়েছিল সেখানে, তো খ্রিস্টানদের মধ্যে। তো এনার সমর্থনে অনেকজন ছিল, সমর্থনে সবথেকে পাওয়া যায় হচ্ছে কি তিনি হচ্ছেন গ্যালিলিও। গ্যালিলিও যিনি কোপারনিকাসের তথ্যকে মডেলকে সমর্থন করেন। তারপরে আমরা জানি গ্যালিলিওর উপর অনেকই অত্যাচার হয়েছিল, তেনাকে জেলে থাকতে হয়েছিল। তো এইরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, তবুও কিন্তু এই গবেষণায় এই পথ কিন্তু থেমে যায়নি, তারপরে ধীরে ধীরে চলতে লেগে। পরবর্তীকালে আমরা আরও একটা নাম শুনেছি টাইকো ব্রাহে। আমি এই জন্য বলছি কারণ কোথা থেকে কী শুরু হয়েছে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তারপরে আমরা যে অ্যাকচুয়ালি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি কেপলারের সূত্রটা, কেপলারের কনসেপ্টটা আসবে কোথা থেকে। ওকে, তাহলে দেখেন এরপরে নিকোলাস কোপারনিকাসের পরে টাইকো ব্রাহে। ওকে, টাইকো ব্রাহে উনি এইগুলো সব পর্যবেক্ষণ করলেন, বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি কেমন, তাদের গতি কেমন হচ্ছে, সূর্য, পৃথিবী, তারা, বিভিন্ন তাদের এইগুলো পর্যবেক্ষণ করে উনি কিছু তথ্য দিলেন। সেই তথ্যটাই পরবর্তীকালে যে কেপলার যে 3টে সূত্র, এই 3টে সূত্র তৈরিতে সহযোগিতা করেছিল বা সাহায্য হয়েছিল। তাহলে এই যে কেপলারের আমরা যে ডাইরেক্ট থিওরি পড়ি কেপলার সূত্র, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডও কিন্তু এত রকম ছিল। তো এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, আর এখান থেকে কোশ্চেন আসতে পারে বিভিন্ন রকমভাবে। ওকে, সেই জন্য আমি এগুলো ডিসকাস করে একদম বেসিক থেকে। তো কীভাবে স্টার্টিং হয়েছে গ্যালিলিও থেকে, কীভাবে টলেমি কী বললেন, আর্যভট্ট কী বলেছেন, নিকোলাস কোপারনিকাস কী বললেন, তারপরে টাইকো ব্রাহে হলো, আর কীভাবে আমরা কেপলার সূত্রটা পেলাম। তো কেপলার যে সূত্র আমরা 3টে পাই, সেই সূত্রটা উনি টাইকো ব্রাহে যে অবজারভেশন ছিল, যে পর্যবেক্ষণগুলো ছিল বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি সম্পর্কে, সেখান থেকে উনি এই কেপলারের 3টে সূত্র তৈরি করেন। তো আমরা আজকের ভিডিওতে সেই 3টে সূত্রের ডিটেলসে আলোচনা করব। তো প্রথম সূত্রটা কী দেখলাম, এবং এখানটা এই সূত্র যে লাস্ট যেটা আমরা পাবো কেপলার সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কি পুরো বলা যে আমরা এর আগে যেগুলো আলোচনা করছি তার থেকে বেটার, কারণ এই জন্য এখানটায় আর বৃত্তাকার ধরা হয়নি।
এখানটায় আর বৃত্তাকার ধরা হয়নি, যে বৃত্তাকার পথে ঘুরছে এটা ধরা হয়নি। তো এখানে কি বলা আছে দেখে নাও। তাহলে আমরা মেনলি আলোচনা করব কি কেপলারের সূত্র। তাহলে কেপলার সূত্রটা বলে দেখে নাও কী আছে। তো কেপলার প্রথম সূত্রটা আলোচনা করবো এবং সেটাকে ব্যাখ্যাও করব যে বিষয়টা কীভাবে হচ্ছে। ওকে, তো কেপলারের প্রথম সূত্র। ওকে, কেপলার প্রথম সূত্রটা কি দেখলো। কেপলার বললেন যে পৃথিবী বা অন্যান্য গ্রহ তারা কিন্তু বৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে না, এবং সূর্য কিন্তু ওই বৃত্তাকার কক্ষপথের কেন্দ্র থাকে না। উনি বললেন কি প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কি করে একটা উপবৃত্তাকার কক্ষপথে, যদি ছবিটা একটু আর একটু ভালো করে আঁকি, উপবৃত্তাকার কক্ষপথে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। আর এই উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে, যদি আমরা এটা আনি, এটা তো এইটা হচ্ছে ফোকাস। ওকে, এখানটায় সূর্য থাকে, সান। ওকে, তাহলে বললেন কি প্রতিটা গ্রহ সূর্যকে কি করে একটা উপবৃত্তাকার কক্ষপথে, এটা যদি আর্থ বলি, এটা সান। ওকে, প্রতিটি গ্রহ কি করে সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে বা রোটেট করে। ওকে, এবং সেই কক্ষপথের ফোকাস বিন্দুতে কি থাকে, সূর্য থাকে। তাহলে এই হচ্ছে উপবৃত্তাকার একটা কক্ষপথ, এই কক্ষপথের ফোকাস বিন্দু হচ্ছে এইটা। ওকে, তাহলে এখানটায় সূর্য থাকে এবং এই সূর্যকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে থাকে। এবং এখানে যদি আমরা বলি যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ আছে, তাহলে এখানে দুটো অ্যাক্সিস কিন্তু সমান নয়। দেখে নাও এই অ্যাক্সিসটা দেখে নাও কত সরু আর এই অ্যাক্সিসটা কত বড়। তাহলে এটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা কি সেমি মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস। তাই এই উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রবিন্দুতে কি থাকে, সূর্য থাকে। তাহলে এইটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র দেখে নাও। দ্বিতীয় সূত্রটা ইন্টারেস্টিং আছে, দেখে না। দ্বিতীয় সূত্র কেপলার বললেন যে প্রতিটি গ্রহ যখন সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সে আবর্তন করার সময় সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে একই সময়ে একই ক্ষেত্রফল অতিক্রম করবে। ব্যাপারটা দেখে নাও, ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি আছে। তো এটা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ, আর এখানে হচ্ছে কি, এখানে আমার সূর্য আছে। ধরলাম এখান থেকে আমার গ্রহটা ধরলাম এখানটায় আছে। ওকে, এখানটায় আছে টি সময় বা T1 সময় গ্রহটা এখানটায় চলে আসলো, এ পজিশান থেকে বি পজিশান চলে আসলো, এটা এস, সূর্য। কী বলছে ভালো করে দেখে নাও। আমার যে কোনো একটা গ্রহ প্রথমে এই পজিশান ছিল, এই জায়গায় ছিল। ওকে, এই জায়গায় ছিল। T1 সময়ের অবকাশে গ্রহটা আমার এই বি বিন্দুতে চলে এসেছে। তাহলে কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে, তাহলে আমি এখান থেকে একটা লাইন ড্র করব। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ SAB এটা হচ্ছে ক্ষেত্রফল। তার T1 সময়ে গ্রহ দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা কত হচ্ছে, SAB। এই টোটালটা হচ্ছে ক্ষেত্রফল। দেখলাম এই টোটালটা হচ্ছে কি এর ক্ষেত্রফল। এবার ধরো নাও যদি একই সময় লাগে, তাহলে একই সময় গ্রহটা ধরলাম এখানে, আমি ধরলাম সি বিন্দুতে আছে, তারপরে ধরলাম এখানটায় বা এখানটায় ধরলাম এটা সি বিন্দুতে, আর এটা হচ্ছে কি আমার ডি বিন্দু, সিডি। একই সময় লাগে T1 সময়, মানে যেই সময়ে এ থেকে বিতে গেছে ঠিক একই সময় সি থেকে ডিতে এসছে। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হচ্ছে দেখে নাও। তাহলে এখানে ক্ষেত্রফলটা হচ্ছে
এইটা। ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা হচ্ছে কি SCD। ভালো করে বুঝে নাও ব্যাপারটা, ভালো করে বুঝে নাও। আমি বলতে চাইছি যে প্রথমে একটা গ্রহ এখানে এ বিন্দুতে ছিল, T1 সময় পর গ্রহটা বি বিন্দুতে আসলো, তাহলে কতটা ক্ষেত্রফল অতিক্রম করলো সূর্য সাপেক্ষে। তাহলে আমরা যদি সূর্যের সঙ্গে SA আর SB যুক্ত করি, তাহলে যেই ক্ষেত্রফলটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এতটা ক্ষেত্রফল T1 সময় অতিক্রম করেছে। ঠিক একইভাবে ধরলাম আমরা গ্রহটা ঘুরে ঘুরে সি বিন্দুতে এসছে, সি থেকে যখন ডিতে আসলো, ঠিক T1 একই সময়, T1 এর সময় যে সময়টা এখানে অতিবাহিত করে, যে সময়টা এখানে লেগেছিল, সেই সময় ওই গ্রহটি সি থেকে ডিতে আসলো। তাহলে এখানে যে ক্ষেত্রফলটা অতিক্রম করবে সেটা হচ্ছে SAD। কেপলার বললেন এই দুটো ক্ষেত্রফল সমান, অর্থাৎ যে ক্ষেত্রফল SAB ইকুয়াল টু ক্ষেত্রফল SCD। কেপলার বললেন কোনো গ্রহ যদি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তাহলে সেই গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা, সেই গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা, যেই সরলরেখা দ্বারা আমরা যুক্ত করেছি, সংযোজক সরলরেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ সমান সময়ের মধ্যে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, অর্থাৎ একই সময়ে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই ক্ষেত্র আর একটা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা লিখে রাখবে, সূর্য থেকে গ্রহের দূরত্ব বাড়লে গ্রহের বেগ কমবে, এবং সূর্য থেকে গ্রহের দূরত্ব কমলে বেগ বাড়বে। দেখেন ব্যাপারটা কি, অর্থাৎ গ্রহটি সূর্য থেকে যত দূরত্ব যাবে তত তার বেগটা হ্রাস পাবে, আর গ্রহটি সূর্য যত কাছাকাছি আসবে তত তার বেগ বৃদ্ধি পাবে। তারপরে সর্বনিম্ন বেগ, এই যে আমি দুটো পয়েন্ট বলি, ধরলাম এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, আমি ধরলাম PQ। তাহলে এই PQ বিন্দুর মধ্যে কোন বিন্দুতে বেগ সর্বোচ্চ হবে, সর্বনিম্ন হবে? দেখুন, তাহলে আমরা যদি দেখি SQ দূরত্ব হচ্ছে সর্বোচ্চ, SQ এই দূরত্বটা হচ্ছে কি সর্বোচ্চ, তার মানে Q বিন্দুতে কোনো গ্রহের বেগ সর্বনিম্ন হবে। ওকে, এখানটায় ধীরে ধীরে গ্রহটা যাবে, আর যখন কোনো গ্রহ P বিন্দুতে আসবে তখন দেখো সূর্য থেকে সেই গ্রহের বেগ দূরত্ব তত কি কম, তার মানে বেগ বৃদ্ধি পাবে, তার মানে এখানে দ্রুত যাবে, তাই না? তাহলে এখানে গ্রহটা দ্রুত যাবে। তাহলে অর্থাৎ S থেকে P এই বিন্দুটাই, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাই গ্রহটি, যে কোনো গ্রহের বেগ যখন এই জায়গায় করে আসবে, অর্থাৎ কোনো সূর্য থেকে কোনো গ্রহের দূরত্ব যত কমে যাবে গ্রহটির বেগ তত বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আর সূর্য থেকে কোনো গ্রহের বেগ দূরত্ব যত বাড়বে তার বেগ তত হ্রাস পাবে। সেই জন্য দেখে নাও T1 সময়ে এখান থেকে এখানে আসতে যেই ক্ষেত্রফল অতিক্রম করেছে, এখানটা দেখে নাও কী হবে, এখানটা হয়তো এরকম হয়ে যাবে, এটা এই একই সময় T1। এখান দেখে নাও অতিক্রান্ত দূরত্বটা দেখে নাও, এর তুলনায় এখান থেকে অতিক্রান্ত দূরত্ব কতটা হয়েছে আর এখানে কত হয়েছে দেখে নাও, এখানে দূরত্বটা বেশি হয়েছে, তাই না? কারণ কি এখানে স্পিডটা বেশি হবে, দ্রুত গ্রহটা যাবে। কারণ কি এই দিকে এরিয়া যেহেতু আমরা যদি একই স্পিডে, ভালো করে দেখে নাও, যদি একই স্পিডে সমস্ত জায়গায় গ্রহটি যায় তাহলে এক্ষেত্রে দেখে নাও, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা কম হয়ে যাবে, কোনো জায়গায় ক্ষেত্রফল বেশি যাবে। যদি একই স্পিডে কোনো গ্রহ এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাদের কোনো জায়গায় কী হচ্ছে, কোনো জায়গায় ক্ষেত্রফল কম হয়ে যাবে, কোনোটায় ক্ষেত্রফল বেশি হয়ে যাবে, তাহলে দ্বিতীয় সূত্রটা ভ্যালিড করবে না।
সেই জন্য যদি আমরা এইটা ভাবি বা এইটা যদি হয় সঠিক হয় যে সূর্য থেকে কোনো গ্রহ দূরত্ব যত বাড়বে তত তার বেগটা কমবে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল দুটো ম্যানেজ হয়ে যাবে। তাহলে এখানে বলা যেতে পারে, তাহলে দুটো পয়েন্ট, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা ভালো করে বুঝে নাও, যে কোনো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনকারী কোনো গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোজক সরলরেখা কোনো রেখা দ্বারা যদি সংযোগ করে যুক্ত করে দিই, অর্থাৎ এই গ্রহ, এই সূর্য আছে আর এই গ্রহ আছে, ওকে, সান আর হচ্ছে প্ল্যানেট, এদের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে এই যে ক্ষেত্রফল উৎপন্ন হবে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। একই দেখে নাও, একই সময় লাগলে একই ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখানে মানে কি, এখানে তাহলে বলতে পারি কি এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। দ্বিতীয় সূত্র কী বলতে পারি আমরা, এরিয়াল ভেলোসিটি কী হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? তার ডিএ বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডিএ বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা হচ্ছে দ্বিতীয় সূত্র বলে। তাহলে এখানে তুমি পয়েন্ট কী করবে, প্রথম দ্বিতীয় সূত্র ভালো করে বুঝলে আর এই দুটো পয়েন্টকে মনে রাখবে। একটা হচ্ছে কি, সূর্য থেকে যখন কোনো গ্রহ থেকে কক্ষপথে আবর্তন করে সূর্য থেকে সেই গ্রহের দূরত্ব যত বৃদ্ধি হবে তত তার বেগটা হ্রাস পাবে, আর কি যখন সূর্য থেকে কোনো গ্রহের দূরত্ব কমতে থাকবে তার বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র। ওকে, এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা যে কি কেপলার দ্বিতীয় সূত্রটি কৌণিক ভরবেগের সংরক্ষ সূত্র মেনে চলে। তাহলে এই পয়েন্টটা তোমরা এখানে পয়েন্ট আউট করে রাখবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেগুলো খুবই কাজে, তোমরা সেখানে ফুটনোট আকারে নিজে নিজে লিখে রাখবে। তাহলে সেখানে দেখে তাহলে আমরা এই দুটো পয়েন্টগুলো আর একটা পয়েন্ট লিখে রাখবে যে কেপলার দ্বিতীয় সূত্র হচ্ছে কি কৌণিক ভরবেগ সংরক্ষ সূত্র মেনে চলে। তাহলে আমরা কেপলার দ্বিতীয় সূত্রটা অর্থাৎ এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, এটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখে, এটা খুব সহজেই প্রমাণ করা যায়। তোমাদের বই এটা পরে আছে, তবু আমি এর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এর সঙ্গে সঙ্গে প্রমাণটা করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পেরে যাও। ওকে, যেখানে খুবই ইজি আছে, প্রমাণটাও খুব সহজ আছে, কোনো চাপের ব্যাপার নেই। ধরলাম এখানে সূর্য আছে, এখান থেকে এখানে তাহলে ডেলটি সময় কোন একটা গ্রহ, তাহলে এখান থেকে এখানে বি পর্যন্ত এ থেকে বি, এটা হচ্ছে এস। ওকে, তাহলে এখানে দূরত্ব ধরলাম আর, ওকে, এখান থেকে দূরত্ব সাপোজ আমরা আর ধরলাম, তাহলে এখান থেকে বৃত্তচাপ এস হবে। এবার যদি এই গ্রহ, যে গ্রহটা এবার ঘুরছে তার যদি রৈখিক বেগ এখানে লিখি, ধরি গ্রহটির রৈখিক বেগ ভি, ওকে, রৈখিক বেগ ভি, এবং ডেল্টা টি সময় লেগেছে এস দূরত্ব অতিক্রম করে, এবং বলতে পারি এবং ডেল্টা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। আর বলতে হবে অতএব ক্ষেত্রফল হবে, অতএব ক্ষেত্রফল বলতে এইটা, এই টোটালটা, এটা যদি আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডেল্টা এ ইকুয়াল টু, দেখেন ডেল্টা ইকুয়াল টু কি, এখানে যে ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজের মতো, তাই না? যদি এই বৃত্তচাপটা খুব কম হয় তাহলে এটা আমরা বলতে পারি একটা ত্রিভুজের মতো, যেটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তার ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি এটা ভেক্টর ফর্মুলা লিখি এইভাবে লিখতে পারি আমরা। এবার দেখলাম এস আছে সরণ, আমরা যদি এর বেগ রৈখিক বেগ ভি হয় তাহলে আমরা বলতে ভি ইকুয়াল টু এস বাই ডেল্টা টি, যেহেতু ডেল্টা টি সময়ে অতিক্রম করেছে তাহলে এস ইকুয়াল টু ভি ডেল্টা টি, ওকে, ভি ডেল্টা টি, বা আমরা ডিটিও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ইকুয়াল টু হাফ অফ আর ভেক্টর ইন্টু ভি ভেক্টর ডেল্টা টি, কারণ ডেল্টা টি হচ্ছে স্কেলার, ডেল্টা টিকে নিচে নামালে তাহলে বা ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু হাফ ইন্টু আর ক্রস ভি। এবার একটা কাজ করছি, এখানে এম গুণ করছি স্কেলার, নিচে এম দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কেন এম তো স্কেলার। এবার এখানে কী হবে দেখে নাও, তাহলে বা ডেল্টা এ
বাই ডেল্টা টি ইকুয়াল টু হাফ বা 1/2m ইন্টু আর ক্রস এম ভিটা কি ভরবেগ, তাহলে পিটা যে মোমেন্টাম, তাহলে আর ক্রস পি এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে বলতে পারি কি তাহলে বা ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়াল টু এল ভেক্টর বাই 2m। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এখানে কনস্ট্যান্ট, যদি রৈখিক বেগ ধ্রুবক হয় তাহলে ডেল্টা এ বা ডেল্টা টি ইকুয়াল টু এল বাই 2, তাহলে এরিয়ার ভেলোসিটি কি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব ডিএ বাই ডিটি ইকুয়াল টু এল বাই 2m। এটা একটু মনে রাখবে কারণ এগুলো অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে এখানে দেখো এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ ডিএ বাই ডিটি ইকুয়াল টু এল বাই 2m। তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম যে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের প্রমাণ। লাস্ট সূত্রটা কি আছে কি কেপলারস থার্ড ল। কেপলারস থার্ড লটা কি দেখে নাও, এবং যে এই পয়েন্টটা বিশেষ করে যেটা বললাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনজারভেশন ল মেনে চলে, এর উপরে কিন্তু অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদের বই এক্সাম্পলে এগুলো করে দেওয়া আছে। তো তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র কি আছে কেপলার দেখে নাও। কেপলার বললেন সান আর ধরলাম যে কোনো প্ল্যানেট, তাহলে কোনো গ্রহ যখন সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তা সেই আবর্তনকালের যে পর্যায়কাল হবে, পর্যায়কাল কাকে বলি একটা আবর্তন, অর্থাৎ একটি পূর্ণ আবর্তন, সূর্যকে কেন্দ্র করে একটি পূর্ণ আবর্তন করলে সেটাকে আমরা পর্যায়কাল বলি। তা যেই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে সেই উপবৃত্তাকার কক্ষপথের যে সেমি মেজর অ্যাক্সিস হবে তার ঘনফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ সূত্রটা আমি আবার সহজ করে বলে দিচ্ছি, দেখে নাও। কোনো গ্রহ যখন সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে, তাহলে সেই গ্রহের পর্যায়কালকে যদি আমরা ক্যাপিটাল টি ধরি, তা সেই পর্যায়কালের বর্গ হবে কি ওই গ্রহটি যে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে সেই উপবৃত্তাকার কক্ষপথের সেমি মেজর অ্যাক্সিস এর ঘনফলের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, যদি সেমি মেজর অ্যাক্সিস আর কিউ হয়। ওকে, এইটা হচ্ছে কেপলার তৃতীয় সূত্র। ভালো করে বুঝে নাও, আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি তৃতীয় সূত্রটা কি। আমি বলছি দেখেন এখানে কি আছে, সূত্রটা কি বলা আছে, যখন কোনো গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করে, ওকে, সূর্যকে যখন আবর্তন করে তাহলে সেই উপবৃত্তাকার কক্ষপথে ওই গ্রহের পর্যায়কাল, যেই উপবৃত্তাকার কক্ষপথে গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করছে ওই গ্রহটি পর্যায়কালের বর্গ ওই উপবৃত্তাকার কক্ষপথের সেমি মেজর অ্যাক্সিসের কিউবের সমানুপাতিক হবে, অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এইটা হচ্ছে কি কেপলারের তৃতীয় সূত্র। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে এই তিনটে সূত্র যে আজকে আলোচনা করলাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না, বা তোমরা যে বই থেকে যেটা পড়ছিলে সেটা সহজ লাগবে কিনা সেটা তোমার কমেন্টে জানাবে। অর্থাৎ আজকে যে ভিডিওতে আলোচনা করলাম সেইটা যদি পড়ে বইটা একবার পড়ে দেখে খুব সহজ লাগবে, পুরো তোমার সহজ লেগে যাবে। আর যদি বইটা পড়তে যে ইংলিশ ভার্সন বইটা যদি পড়তে সমস্যা হয়, তোমরা এর বেঙ্গলি ভার্সন বই আছে, তার লিঙ্ক আমি এর আগে অনেক কটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা বেঙ্গলি ভার্সন বই ডাউনলোড করে নেবে, কোনো সমস্যা নেই, একই লেখা আছে, সেটা বাংলায় লেখা, সেখান থেকে বেঙ্গলি ভার্সন বইটা ডাউনলোড করে যেখানে যেটা পড়তে সমস্যা হবে, যেই ওয়ার্ডটা বুঝতে পারবে সেটা তোমরা ওখান থেকে দেখে বুঝে নেবে। ওকে, আর আজকের ভিডিওতে যেটা বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।